দর্শক একটু ভাবুন তো, পৃথিবীটা এখন কেমন চলছে? একটা জায়গায় বিমান গিয়ে ধাক্কা মারছে ১২৮ তলা বাড়িতে। আরেকটা জায়গায় লক্ষ, লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালাচ্ছে, মরছে। আর এই সবকিছুর মাঝে বড়, বড় শক্তিগুলো নিজেদের রাজনীতির খেলা চালিয়ে যাচ্ছে। যেন পৃথিবীটা তাদের দাবার বোর্ড। আজকের পর্বে এই সব কিছু নিয়ে কথা বলব একদম খোলামেলা সরাসরি যেভাবে আপনাদেরকে সরাসরি সবসময় বলে আসি। আজকে কি আলোচনা হবে একবার এক ঝলক দেখে নেওয়া যাক। দর্শক প্রথমেই আপনাদের জানিয়ে দিব যে চীনে গগনচুম্বী অস্ট্রেলিয়ায় বিমান আঘাত। আসল ঘটনাটা কি? নেক্সট থাকবে গাজায় হামাসের বিরুদ্ধে রাস্তায় লোক কতটা সত্যি? আর নেক্সট থাকবে ইরান বনাম জিসিসি। আরব দুনিয়াকে সরাসরি ইরানের সতর্ক বার্তা। দর্শক রয়েছে হিজবুল্লাহর লাল রেখা, লেবানন ছাড়তেই হবে ইসরায়েলকে। নেক্সট রয়েছে সুদান, আরেকটা গণহত্যার দরজায় দাঁড়িয়ে দুনিয়া। রয়েছে ক্রিমিয়ায় জরুরি অবস্থা, রাশিয়ার ওপর চাপ বাড়ছে। তারপর নেক্সট থাকবে আমেরিকা ইউরোপকে গ্যাস বন্ধের হুমকি দিল। মিত্রতার নতুন সংজ্ঞা আমেরিকা আবার দেখিয়ে দিয়েছে। রয়েছে ইউরোপ জুড়ে মারাত্মক তাপপ্রবাহ, পৃথিবী বর্তমানে কোথায় যাচ্ছে সে নিয়ে বিশ্লেষণ। রয়েছে সৌদি আরবের কাতিফে আশুরা, শিয়া মুসলমানদের ইমাম হোসেনকে শ্রদ্ধা জ্ঞাপন সৌদি আরবের। অবশ্যই সবগুলি বিষয় নিয়ে আলোচনা করব এক এক করে। চলুন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যাক। দর্শক প্রথম আপডেটে আসি। চীনে বিমান আঘাত, ঘটনাটা আসলে কি? দর্শক প্রথম খবরটা দিয়ে শুরু করে চীনের একটা খবর এসেছে যেটা শুনলে চমকে উঠতে হয়। চীনের সবচেয়ে উঁচু বাড়িগুলোর মধ্যে একটা হলো জুন টাওয়ার। ৫২৮ মিটার উঁচু, ১২৮ তলা। আর দুনিয়ার ১০টা সবচেয়ে উঁচু বাড়ির মধ্যে এটা আছে। সেই বাড়িতের একটা ছোট বিমান ধাক্কা মেরেছে। এই বাড়ি বলতে পারেন না, এটা বিল্ডিং বলুন আরকি। তো সেই বিল্ডিং এর পূর্ব দিকের প্রবেশমুখের কাছে বিমানের ভাঙা টুকরো পড়েছে। এখন পর্যন্ত কতজন মারা গেছে, কতজন আহত হয়েছে কিছুই নিশ্চিতভাবে জানা যায়নি। বিমানে কতজন যাত্রী ছিল, কেন বিমানটা এমন পথে এলো, সব এখনো তদন্তের মধ্যে। বন্ধুরা আমি বলে রাখি যে চীন থেকে খবর সহজে বাইরে আসে না, আপনারা জানেন। সেটা আমরা আগেও দেখেছি। কিন্তু যেটা চোখে পড়ল সেটা হলো ওই বিশাল আঘাতের পরেও বাড়িটার কোনো বিল্ডিংটার কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। এটা কিন্তু বলার মতো ব্যাপার। চীনে যে জিনিসে তৈরি হয় সেটার মান নিয়ে আমরা অনেক রসিকতা করি। কিন্তু এই বিল্ডিংটা দেখাচ্ছে যে নিজের দেশের জন্য চীন যা বানায় সেটার মান আলাদা। যাই হোক, তদন্ত চলছে। আরও তথ্য আসুক। দর্শক আসি নেক্সট আপডেটে। গাজায় হামাসের বিরুদ্ধে প্রতিবাদ, নাটক না বাস্তব? আসি গাজার খবরে। ইসরায়েলি গণমাধ্যম বড় বুক ফুলে দাবি করছে যে গাজার ভেতরে হামাসের বিরুদ্ধে শত শত মানুষ রাস্তায় নেমেছে। হাতে লেখা ব্যানারে আরবিতে লেখা আছে, হামাস তুমি চলে যাও, আমরা বাঁচতে চাই। কিন্তু ভিডিও সামনে এসেছে, সেখানে মানুষের ভিড় দেখা যাচ্ছে। দাবি করা হচ্ছে গাজার ১৮টা আলাদা জায়গায় একই সঙ্গে এই প্রতিবাদ হয়েছে। কিন্তু দর্শক, এখানে আমার একটা প্রশ্ন আসে, এই ভিডিওগুলি ইসরায়েলি গণমাধ্যম থেকে এসেছে। হামাসের কোনো মঞ্চে এই ভিডিও কখনো দেখা যায়নি বা দেখানো হয়নি। স্বাধীনভাবে এই ঘটনার সত্যতা যাচাই করা এখনো সম্ভব হয়নি এমন একটা যুদ্ধকালীন পরিস্থিতিতে, যেখানে তথ্যকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হয়। সেখানে অ্যা একটাই উৎস থেকে আসা ভিডিওকে সত্যি বলে ধরে নেওয়াটা বোকামি হবে। যুদ্ধ মানেই তথ্যের যুদ্ধ বটে। ইসরায়েল চায় দেখাতে যে গাজার মানুষ হামাসের বিরুদ্ধে। এটা তাদের আখ্যানের একটা অংশ। তবে এটাও ঠিক যে গাজার ২ ধরনের মানুষ আছেন, এটা বাস্তব। যেকোনো সমাজেই ২টো মত থাকে। কেউ হয়তো সত্যিই ক্লান্ত, ভয়ে আছেন, বাঁচতে চাইছেন। কিন্তু সেটাকে হামাসের বিরুদ্ধে বিদ্রোহ বলা আর আসল প্রতিরোধের বিরুদ্ধে ব্যবহার করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। এই পার্থক্যটা মাথায় রাখা দরকার। আরেকটা কথা, ঠিক একই সময়ে হামাসের একজন বড় নেতা মারা গেছেন। তার জানাজায় বিশাল জনসমুদ্র। সেই ছবিও বাইরে এসেছে। ওই দলের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, দেখো আমাদের পাশে মানুষ আছে। এই দুটো ছবি পাশাপাশি দেখলে বোঝা যাচ্ছে একটা তথ্যযুদ্ধ চলছে, বা আ সেটা আপনারা অবশ্যই বিচার করবেন। তথ্যযুদ্ধ যেটা চলছে। দর্শক আসি নেক্সট আপডেটে। ইরান বনাম জিসিসি ও আমেরিকা সরাসরি সংঘাত। এই খবরটা বলতে গিয়ে একটু উত্তেজনা হয়। কারণ এই ঘটনাটা অনেক গভীর। আর উপসাগরীয় সহযোগিতা পরিষদ মানে জেসিসি, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত শাহী, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান এরা মিলে আমেরিকার সঙ্গে একটা যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি তখনই সম্ভব হবে যখন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন কর্মসূচি
এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বা বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে বলা হয়েছে, ইরানের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ তখনই হবে যখন তেহরান তার আচরণ বদলাবে এবং প্রয়োজনে সেই বাণিজ্য বন্ধ করে দেওয়া হবে। এটা হুমকি, সরাসরি হুমকি। পরের দিনই ইরান জবাব দিয়ে দিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পুরো বিষয়টাকে হস্তক্ষেপমূলক, দায়িত্ব জ্ঞানহীন এবং উস্কানিমূলক বলে সরাসরি প্রত্যাখ্যান করেছে। এখন আমি একটা কথা বলি, ইরান এখানে যা বলেছে সেটা একদম ঠিক বলেছে। আরব দেশগুলোর কিছু সামরিক ঘাঁটি আমেরিকা ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলায় ব্যবহার করেছে। এটা লুকোনোর বিষয় না। ইরান সেই দেশগুলোকে বলেছে, নিজেদের নিরাপত্তা নীতি পুনর্বিবেচনা করো। তৃতীয় কোনো দেশকে নিজের মাটি থেকে ইরানের বিরুদ্ধে কাজ করতে দিও না। এটা দুর্বলতার কথা না, এটা ইরানের আত্মসম্মানের কথা। যে দেশটা বছরের পর বছর অবরোধের মধ্যে থেকেও মাথা নোয়ায়নি, সে দেশ আরব রাজাদের চাপে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করবে। ইরান স্পষ্ট বলে দিয়েছে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, সামরিক শক্তির প্রশ্নে সে এক চুলো পিছপা হবে না। এটা ইরানের লাল রেখা, এটাই তার অবস্থান। হরমুজ প্রণালীর প্রশ্নেও ইরান বলে দিয়েছে, এটা শুধু ওমানের সঙ্গে বোঝাপড়ার মধ্য দিয়ে নিষ্পত্তি হবে, বা সেটা এই অঞ্চলের একটা দেশের সঙ্গে, সেটা ওমানের সঙ্গেই বোঝাপড়ার মধ্যে নিশ্চিত হবে। জিসিসি বা আমেরিকা এখানে বলার কে বা কথা বলার কে? ইরান এটাও পরিষ্কার করে বলে দিয়েছে, এবং ইরান আরও বলেছে, ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলোকে আমার হাতিয়ার আমার হাতিয়ার বলছো তোমরা, আসল হাতিয়ার হলো ইসরায়েল, সেটা আমেরিকার হাতে। এই কথাটা যতটা সহজে বলা হলো ততটা সহজ কথা না। এটা পশ্চিম এশিয়ার ক্ষমতার ভারসাম্যকে সরাসরি চ্যালেঞ্জ করছে, এবং ইরান বারবার এই চ্যালেঞ্জ দিয়ে আসছে। দর্শক, হিজবুল্লাহর শর্ত, লেবানন থেকে সরো, নইলে যুদ্ধ চলবে। এবার লেবানন আশুরার দিনে সেই হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসিম স্পষ্ট ঘোষণা করলেন যে ইসরায়েলের কাছে মাত্র একটাই পথ খোলা আছে, লেবাননের প্রতিটা ইঞ্চি মাটি থেকে কোনো শর্ত ছাড়া সরে যাওয়া। এর বাইরে কোনো আলোচনা নেই। যে চুক্তিতে ইসরায়েল কোনো সুবিধা হবে সেটা হিজবুল্লাহ মানবে না। এখানে আমার একটা কথা বলতে চাই, আমেরিকা চাইছে যে লেবানন ও ইসরায়েলের মধ্যে একটা সমঝোতা হোক, কিন্তু কিসের ভিত্তিতে? যে দেশ অন্যের মাটি দখল করে বসে আছে তাকে সেই মাটিতে কোনো অধিকার দিয়ে সমঝোতা হয় না। হিজবুল্লাহ সেটাই বলছে। এটা শুনতে কঠিন লাগতে পারে, কিন্তু আন্তর্জাতিক আইনের নিরিখে এটাই সঠিক অবস্থান। এখানে অনেকে বলবেন, হিজবুল্লাহ কঠোর কথা বলছে, যুদ্ধটা দীর্ঘায়িত হবে। কিন্তু প্রশ্ন হলো, লেবাননের মাটি থেকে ইসরায়েল না সরলে কোনো ভদ্র ভাষায় সমঝোতা হবে? দুর্বল পক্ষকে শুধু আলোচনায় বসতে বলা হয়, আর শক্তিশালী পক্ষকে ছাড় দিতে না বলা, এটা শান্তির পথ না, এটা আত্মসমর্পণের পথ। দর্শক, সুদান দুনিয়ার সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। এই খবরটা আমার কাছে সবচেয়ে ভারী লাগে, কারণ এটা নিয়ে কথা হয় না, লেখা হয় না, কিন্তু মারা যাচ্ছে মানুষ। সুদানের আল উবাইদা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস, মানে RSF। এই একই দল গত বছর সুদানের আল ফাশির শহরে একইভাবে ঘেরাও করেছিল। তারপর কি হয়েছিল? রাষ্ট্রসংঘের তদন্তে জানা গেছে সেখানে গণহত্যার ছাপ পাওয়া গেছে। এখন আমেরিকা সতর্কতা দিচ্ছে যে আল উবাইদাহ একই ঘটনা ঘটতে পারে। RSF উত্তর ও পশ্চিম দিক থেকে ক্রমশ এগিয়ে আসছে। ড্রোন হামলায় 5টা তেলের ট্যাঙ্কার ধ্বংস হয়েছে। শহরের উত্তর চাপ বাড়ছে। দর্শকরা, এই যুদ্ধের ফলে এখন পর্যন্ত 1,40,00,000-এরও বেশি মানুষ ঘর হারিয়েছে। এটাকে বলা হচ্ছে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মানবিক বিপর্যয়। কিন্তু দেখুন, খবরের কাগজে সুদান কতটুকু জায়গা পায়, আন্তর্জাতিক চাপ কতটুকু আসছে, এটাই দুনিয়ার দ্বৈততা। গাজার কথা হচ্ছে, ইউক্রেনের কথা হচ্ছে, কিন্তু সুদানের লক্ষ লক্ষ কালো মানুষ মরছে, সেটা যেন কম গুরুত্বপূর্ণ। আল উবাইদা শহর শুধু একটা শহর না, এই শহরের মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ রাস্তা ও তেলের পাইপলাইন গেছে। RSF এই শহর দখল করতে পারলে পুরো পশ্চিম সুদানের ওপর তাদের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত হবে। এটা শুধু একটা শহর হারানো না, এটা একটা গোটা অঞ্চল হারানো। দর্শক, ক্রিমিয়ায় জরুরি অবস্থা, রাশিয়ার ওপর চাপ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের দিকে একটু নজর দিই। ক্রিমিয়ার পূর্ব উপদ্বীপ ও সেভাস্তোপোলে জরুরি অবস্থা জারি হয়েছে। রাশিয়ার নিযুক্ত ক্রিমিয়ার প্রধান সের্গেই অ্যাক্সিনোসেভ বলেছেন যে বিদ্যুৎ, পরিবহন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিকাঠামো নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সত্যিটা হলো, ইউক্রেন দীর্ঘপাল্লার আক্রমণ দিয়ে ক্রিমিয়ায় জ্বালানি সরবরাহ, রসদ সরবরাহ
এবং পরিকাঠামো ক্রমাগত আঘাত করছে। এই চাপের মুখে জরুরি অবস্থা ঘোষণা করতে হচ্ছে। আমি এখানে একটা কথা বলতে চাই, রাশিয়া একটা বড় শক্তি সেটা সত্যি। কিন্তু ক্রিমিয়া এই পরিস্থিতি দেখাচ্ছে যুদ্ধটা তাদের জন্য সহজ হচ্ছে না। পশ্চিমের অস্ত্র পাওয়া ইউক্রেন ধীরে, ধীরে ক্রিমিয়ার উপর চাপ বাড়াচ্ছে। এটা যুদ্ধের একটা বাঁক যেটা নজর রাখার মতো। দর্শক, আমেরিকা ইউরোপকে গ্যাস বন্ধের হুমকি, বন্ধুত্বের মুখোশ খসে পড়েছে। এই খবরটা শুনলে অনেকে অবাক হবেন। আমেরিকা ইউরোপকে হুমকি দিচ্ছে গ্যাস বন্ধ করে দেব। মেথেন নির্গমন নিয়ে ইউরোপের নতুন বিধিমালা আমেরিকার সেই তরলকৃত প্রাকৃতিক গ্যাস রপ্তানি ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। তাই আমেরিকা বলছে যদি এই বিধিমালায় ছাড় না দেওয়া হয় তাহলে গ্যাসের সরবরাহ অন্য বাজারে সরিয়ে নেওয়া হবে। দর্শকরা, এখানে আমি একটা কথা বলতে চাই, ইউরোপ আর আমেরিকা মিত্র বলে পরিচিত, কিন্তু ব্যবসার বাজারে কোনো মিত্র নেই। আমেরিকা ইউরোপের ভয়টা ভালো করেই জানে। রাশিয়ার গ্যাস বন্ধ হয়ে গেছে, এখন আমেরিকার গ্যাসের ওপর নির্ভরশীল তারা। সেই নির্ভরতাকে অস্ত্র বানিয়ে ব্যবহার করা হচ্ছে। এটা মিত্রতা না, এটা কূটনৈতিক চাপ, এটা সাম্রাজ্যবাদী অর্থনীতির আসল চেহারা। এটা একটা ঘটনায় বুঝিয়ে দেয় কেন ইরান বলে আমেরিকার ওপর নির্ভরশীল হওয়া মানে নিজের স্বাধীনতা বিক্রি করে দেওয়া। ইরান অনেক কষ্ট করেছে, অবরোধ সহ করেছে, কিন্তু আমেরিকার এই ধরনের চাপের সামনে মাথা নোয়ায়নি। সেই স্বাধীনতা মূল্য কত বেশি ইউরোপ এখন হয়তো সেটা বুঝতে পারছে। দর্শক, ইউরোপে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ। ইউরোপে যে গরম পড়েছে সেটা শুনলে গা শিউরে ওঠে। এটাকে ইউরোপের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক তাপপ্রবাহ বলা হচ্ছে। স্পেনে ২০০-রও বেশি মানুষ মারা গেছেন এই গরমে। জার্মানিতে ২০-রও বেশি মানুষ। ফ্রান্স, ইতালি থেকেও একই ধরনের খবর আসছে। হাসপাতালে হিট স্ট্রোক ও জলশূন্যতার রোগী ক্রমশ বাড়ছে। একটা গবেষণা প্রতিবেদন করেছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে যে জলবায়ু পরিবর্তন হয়েছে সেটাই এই তাপপ্রবাহকে অনেক বেশি মারাত্মক করে তুলেছে। ৫০ বছর আগে এরকম গরম পড়ার সম্ভাবনা প্রায় ছিলই না। এখানে একটু থামুন দর্শকরা, ভাবুন, পাহাড়ে বরফ গলছে, সমুদ্রের জল বাড়ছে, একদিকে বন্যা, অন্যদিকে তাপপ্রবাহ, পানীয় জল শেষ হচ্ছে, কিন্তু বড় দেশগুলো সেই জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধ করছে না, কারণ সেখানে বিশাল মুনাফা আছে। পৃথিবীটা এভাবে চলতে থাকলে আমাদের পরের প্রজন্মের জন্য কি রেখে যাব? এটা শুধু ইউরোপের সমস্যা না, এটা আমাদের সকলের সমস্যা। এই প্রশ্ন ওঠে। দর্শক, আপডেট আসছে সৌদি আরবের কাতিফে আশুরা, ইমাম হোসেনকে শ্রদ্ধা। শেষ করছে একটা ধর্মীয় খবর দিয়ে। সৌদি আরবের কাতিফে সে যেখানে সিয়া মুসলমানদের উল্লেখযোগ্য সংখ্যায় বসবাস, আশুরার উপলক্ষে ইমাম হোসেনের স্মরণে বড় মজলিস হয়েছে। তারুথ দ্বীপের আব্দুর রহিম হোসেনিয়ার বিশাল সরগম হয়েছে। সৌদি আলেম শেখ আলী আল বাক্কাল বক্তৃতা করেছেন। কারবালার ঘটনা, ইমাম হোসেনের আত্মত্যাগ এবং আশুরার বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতি বছরের মতো এবারও কাতিফের শিয়া মুসলমানরা মজলিস ও শোক পালনের মধ্য দিয়ে ইমাম হোসেনকে শ্রদ্ধা জানিয়েছেন। দর্শক, আজকের খবরগুলো কিন্তু শুধু খবর না, এগুলো দুনিয়ার এক অদ্ভুত সময়ের ছবি। একদিকে ইরান দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে নিজের শর্তে, অন্যদিকে আমেরিকা তার মিত্রদের হুমকি দিচ্ছে। সুদানে মানুষ মরছে, কেউ দেখছে না। ইউরোপও পুড়ছে, কিন্তু জীবাশ্ম জ্বালানির মালিকরা ঘুমাচ্ছে আরামে। এই পৃথিবীটাকে বোঝার চেষ্টা করুন, প্রশ্ন করুন। একটাই পক্ষের কথা শুনে বিশ্বাস করবেন না। প্রতিদিন এরকম খোলামেলা আলোচনার জন্য সঙ্গে থাকুন।